প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা প্রায় বেজেই গিয়েছে। গত 22 এপ্রিল 2025 ভারতের অন্যতম পর্যটন স্থান কাশ্মীরের পেহেলগাঁওয়ে একদল জঙ্গি আক্রমণ করে প্রায় 26 জন ভারতীয় নাগরিককে হত্যা করে। তারই জের ধরে কিছুদিন যাবৎ ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধের উত্তেজনা বিরাজমান। এই নিয়ে আমরা সবাই শঙ্কিত, তবে এটা নতুন কিছু নয়। চলুন আপনাদেরকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের ইতিহাস এবং তার কারণগুলো জানাই। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সেতুর কথনে। ভারত এবং পাকিস্তান এই দুইটি দেশ মূলত জন্মই নিয়েছে যুদ্ধ করার জন্য, এবং পৃথিবীতে অন্যতম যুদ্ধের কারণ এই দুইটি দেশে, যা হলো ধর্মকে কেন্দ্র করে। ব্রিটিশরা ভারত এবং পাকিস্তানকে এমনভাবে স্বাধীনতা দিয়ে গিয়েছে যেন তারা সারা জীবন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, ভারত এবং পাকিস্তানের জন্মের পরপরই তারা প্রথম যুদ্ধে লিপ্ত হয় এই কাশ্মীরকে নিয়েই 1947 সালে, যা প্রথম কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ 1947 থেকে 48 সাল পর্যন্ত স্থায়ী হয়। 31 ডিসেম্বর 1948 সাল পর্যন্ত এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। প্রথম কাশ্মীর যুদ্ধের মাধ্যমে কাশ্মীরকে ভাগ করা হয়। কাশ্মীরের 1/3 পায় পাকিস্তান, আজাদ কাশ্মীর এবং গিলগিত ও বালতিস্তান অংশটুকু পাকিস্তানের পক্ষে যায়, আর বাকি 2/3, যার ভেতর জম্মু এবং কাশ্মীর, যা ভারত নিয়ন্ত্রিত বর্তমানে, এগুলো চলে আসে। ওই যুদ্ধে ভারতের প্রায় 1500-র উপরে সৈন্য নিহত হয় এবং 3500-র উপরে সৈন্য আহত হয়। অন্যদিকে পাকিস্তানের 6000-এর উপরে সৈন্য নিহত হয় এবং 14,000-এর একটু বেশি সৈন্য আহত হয়। দ্বিতীয় যুদ্ধ এই একই সমস্যা নিয়ে, অর্থাৎ কাশ্মীরকে নিয়ে। এই যুদ্ধটা হয় 1965 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় কাশ্মীর যুদ্ধেও জাতিসংঘ মধ্যস্থতা করে। আপনারা জানেন, কাজাকিস্তানের রাজধানী তাসখন্দে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, যেখানে লাল বাহাদুর শাস্ত্রীজি ভারতের পক্ষে এবং আইয়ুব খান পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন এবং প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয় কাশ্মীর যুদ্ধে ভারতের 800 জন সৈন্য নিহত হয় এবং 1638 জন আহত হয়। পক্ষান্তরে পাকিস্তানের 7500 জন সৈন্য নিহত হয় এবং 10,100 জনের মতন আহত হয়। এর পরবর্তীতে ভারত এবং পাকিস্তান আবার দ্বন্দ্বে লিপ্ত হয় সিয়াচেন হিমবাহকে নিয়ে। আপনারা জানেন, কাশ্মীরের একটি সুউচ্চ পর্বতমালা হলো সিয়াচেন। সেই সিয়াচেন অঞ্চলকে দখল করার জন্য 1984 সালে ভারত অপারেশন মেঘদূত নামে একটি সফল অপারেশন করে, যার মাধ্যমে তারা সিয়াচেন হিমবাহ দখল করে নেয় এবং এ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ হয়, যে যুদ্ধ বেশি দিন স্থায়ী ছিল না। তারপরেও এই যুদ্ধের কারণে প্রায় 846 জনের মতন সামরিক এবং বেসামরিক মানুষ নিহত হয়। এর পরবর্তীতে একবিংশ শতাব্দীর খুব কাছাকাছি এসে 1999 সালে হয় কার্গিল যুদ্ধ। এই কার্গিলও কিন্তু সেই কাশ্মীরেই অবস্থিত। পাকিস্তানি ফৌজ এবং কাশ্মীরি স্বাধীনতাকামী যোদ্ধারা নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল যাকে বলা হয়, তা পার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে পড়ে, যার ফলশ্রুতিতে ভারতের উল্টো পদক্ষেপ নিতে হয় এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধের পরে পাকিস্তান এই যুদ্ধের সম্পূর্ণ দায়ভার
কাশ্মীরি স্বাধীনতাকামী ওই গোষ্ঠীর উপর চাপিয়ে দেয়। কার্গিল যুদ্ধে ভারতের 527 জন সৈন্য নিহত হয় এবং 1363 জন সৈন্য আহত হয়। অন্যদিকে পাকিস্তানের আনুমানিক 357 জন থেকে 4000 জন সৈন্য নিহত হয় এবং 665 জন আহত হয়। আর ভারত এবং পাকিস্তানের ভেতর আমার কাছে যেটা মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে যুদ্ধটা হয় তা হলো 1971 সালে বাংলাদেশকে কেন্দ্র করে। তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালিরা একটি স্বাধীন দেশের জন্য 1971 সালে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 26শে মার্চ 1971 সালে শুরু হওয়া সেই যুদ্ধ বাঙালিরা নিজেদের মতন করে 3রা ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যায়। পাকিস্তান অনেক আগে থেকেই অনুমান করছিল যে এই যুদ্ধের পিছনে ভারতের হাত রয়েছে, তাই তারা 3রা ডিসেম্বর 1971 সালে ভারতের পাঞ্জাবে অবস্থিত কিছু বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়, যার পরিপ্রেক্ষিতে ভারত পরের দিন থেকে অর্থাৎ 4ঠা ডিসেম্বর থেকে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং মাত্র 13 দিনের মাথায় 16ই ডিসেম্বর 1971, যা আপনারা সবাই জানেন, ইতিহাসের সর্ববৃহৎ আত্মসমর্পণের ঘটনা ঘটে। জেনারেল এম.এ.জি. নিয়াজি তার 93,000 জন সৈন্য নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ভারত এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এখানে কথা হচ্ছে পাকিস্তান কিন্তু যে আত্মসমর্পণের দলিল রয়েছে সেই আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছে তারা ভারত এবং মুক্তিবাহিনীর কাছে, অর্থাৎ ভারতকে তারা আগে রেখেছে, ভারতকে মূলত প্রাধান্য দিয়েছে। আর আপনারা যারা পাকিস্তানকে নিয়ে কথা বলেন বা পাকিস্তানের প্রতি আপনাদের ভালোবাসা উপচে পড়ে, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যত কিছু হয়ে যাক আপনারা অনেকেই বলবেন ভারত তার সুবিধার্থে, ভারত তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রাখতে এবং বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করে। কিন্তু আমার কথা হলো এই যে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিল, এই ভূখণ্ড উপহার দিতে গিয়ে তাদের একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। আপনারা বলবেন ভারত যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার বদলে বাংলাদেশ থেকে সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি ইতিহাস ভুল না হয় তাহলে ভারতের 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের হিসেব অনুযায়ী 1661 জন, কিন্তু ভারতীয়দের দাবি মতে 2307 জন ভারতীয় সৈন্য 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মারা যায়। আচ্ছা, যারা বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের নিজস্ব সার্বভৌমত্ব অটুট রাখতে, আপনাদেরকে শুধু এইটুকু বলবো, ভারত তার স্বার্থে বাংলাদেশকে স্বাধীন করেছে ঠিকই, কিন্তু এই যে ভারতের 2307 জন সৈন্য, মতান্তরে 4000+ সৈন্য মারা গেল, আপনাদের কারো কি ক্ষমতা আছে এই 2307 জন সৈন্যের একজনকে ভারতের হাতে ফেরত দেওয়ার? ভারত বাংলাদেশ থেকে সব লুটতরাজ করে নিয়ে গেছে, কিন্তু আপনাদেরকে যে একটা স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে গেল, সেই জন্য কি আপনারা ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? সার্বভৌমত্ব বা স্বাধীনতা কি, এটা যদি আপনার জন্ম হতো ফিলিস্তিনে তাহলে আপনি নির্দ্বিধায় বুঝতে পারতেন। আপনি দেখেন আজকে ফিলিস্তিনের জনগণ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কি পরিমাণ অত্যাচার সহ্য করছে, অথচ একটি স্বাধীন দেশে থেকে যারা আমাদের শাসক ছিল, যারা আমাদের বাপ দাদাদেরকে গোলামের চোখে দেখতো, যারা আমাদেরকে প্রচুর পরিমাণ অত্যাচার করেছে,
তাদের প্রতি আপনাদের ভালোবাসা উপচে পড়ে, কিন্তু যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিল তাদের আপনারা নামই শুনতে পারেন না। তাদেরকে বলেন তারা লুটতরাজ। আর যারা আপনাদেরকে শাসন করলো, আপনাদেরকে নিপীড়ন করলো, আপনাদেরকে গোলামের মতন বানিয়ে রেখেছিল, তাদের প্রতি আপনাদের ভালোবাসা উপচে পড়ে। তো ভারত পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, যুদ্ধের ইন্ডেক্স অনুযায়ী মোটামুটি 15,000 প্লাস সৈন্য উভয় দিকের নিহত হয়েছে। আচ্ছা, আপনারা হয়তোবা সংখ্যাটা শুধু শুনছেন যে 15,000, কিন্তু আমি যদি আপনাকে বলি যে 15,000 সৈন্য মারা যাওয়ার মানে হলো 15,000 পরিবার ধ্বংস হয়ে যাওয়া, তা নিয়ে কি আপনারা কখনো কেউ কিছু ভেবেছেন? আপনারা শুধু মজা নেওয়ার জন্য বসে থাকেন। আপনারা যুদ্ধের খবর শুনতে চান, কার কয়টা ট্যাঙ্ক পুড়লো, কার কয়টা বিমান উড়িয়ে দেওয়া হলো, কার কয়টা কে কয়টা মিসাইল হামলা করলো, কার কয়জন মারা গেল। কিন্তু আপনারা কখনোই ভেবে দেখেন না এক একটা মৃত্যু মানে এক একটা ফ্যামিলি বা পরিবার ধ্বংস হয়ে যাওয়া। আমরা কখনোই যুদ্ধ চাই না, কারণ ভারত এবং পাকিস্তান উভয়ই এখন পারমাণবিক শক্তিধর দেশ। আন্তর্জাতিক সমীক্ষার হিসাব বলছে ভারতের কাছে 172টি, মতান্তরে কম বেশি, এবং পাকিস্তানের কাছে 170টির মতন পারমাণবিক বোমা রয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় উঠে এসেছে যে 2025 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ হতে পারে, যার ফলে প্রায় 12 কোটি থেকে 13 কোটি মানুষ মারা যেতে পারে। যদি সত্যি এই অবস্থা হয় তাহলে পুরো ভারতীয় উপমহাদেশ একটি মৃত্যুপুরী হয়ে যাবে। আর এই 170 মানে 340টা পারমাণবিক বোমার ভেতরে একটা যে ভাই পথ ভুল করে ঢাকায় এসে পড়বে না বা বাংলাদেশের কোনো এলাকায় এসে পড়বে না, তার গ্যারান্টি কে দেবে বলেন? সুতরাং মজা নেওয়া বন্ধ করেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে এই টান টান উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক প্রশাসনকে এখনই তৎপর হতে অনুরোধ করেন। ভারত এবং পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধ চিরস্থায়ীভাবে কিভাবে শেষ করা যায় সে পথ খুঁজে বের করতে বলেন। তাহলে আমরা বাংলাদেশের অন্তত পক্ষে একটু শান্তির ঢেকুর গিলতে পারবো। সবচেয়ে জঘন্যতম কাজ করে গেছে এই উপমহাদেশে ব্রিটিশরা, ভারত এবং পাকিস্তানকে ভাগ করার মধ্য দিয়ে। কারণ তারা জানে যদি উপমহাদেশ একটা দেশ হতো এবং উপমহাদেশীয়রা এক থাকতো, তাহলে পুরো পৃথিবীতে রাজত্ব করত ভারত উপমহাদেশের এই মানুষেরা। সুতরাং তারা এমন একটা গেম এখানে খেলে গিয়েছে যাতে কিয়ামতের আগ দিন পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশ কখনো এক না হতে পারে। তাদের ভেতর হিংসা বিরাজমান থাকে এবং তারা একে অন্যের ক্ষতি করে যায়, তারা যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানেই ধ্বংস। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি ফিরে আসুক ভারত এবং পাকিস্তানের মধ্যে। এমন যেন না হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধই আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা না করে। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত মন দিয়ে দেখার জন্য।